জুরিসডিকশনকে চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করেছিলেন। সেই পিটিশনের মূল বক্তব্য ছিল যে এই ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার করার ক্ষমতা নাই, এটা তাদের বক্তব্য ছিল। কারণ বাংলাদেশে কোনো ওয়ার হয়নি, যুদ্ধ হয়নি, যে কারণে বাংলাদেশে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হয়নি। দ্বিতীয়ত তারা গ্রাউন্ড নিয়েছিলেন যে বাংলাদেশে যে অধ্যাদেশ মূলে এই ট্রাইব্যুনালের আইনটা সংশোধন করা হয়েছে সেই সরকারের অধ্যাদেশ করারই কোনো ক্ষমতা নাই। আর একটা বলেছেন যে সরকার যেটা করেছে সরকারেরই নাকি বৈধতা নাই। এই কয়েকটা কথা তারা মোটা দাগে বলেছিলেন। এবং এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের যে আইনটা, গুম সংক্রান্ত যে শব্দটা, সেটা এই আইনে যে পরবর্তী সময় সংযোজিত হয়েছে সংশোধনীর মাধ্যমে, সেটা রেট্রোঅ্যাক্টিভ যে ইফেক্ট দেওয়া হয়েছে এটা আনকনস্টিটিউশনাল হয়েছে। এবং এই কয়েকটা গ্রাউন্ডে তারা দাবি জানিয়েছিলেন যে আসামিকে যেন ডিসচার্জ করে দেওয়া হয়। তা আমরা এটার অ্যাগেনস্টে আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমাদের বক্তব্যের মূল কথাটা ছিল তারা সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন, এইটা এই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। সরকারের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে কিনা সেটা তারা চ্যালেঞ্জ করেছেন। আমরা বলেছি এটা এই ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়। যদি কোনো অধ্যাদেশ বা কোনো আইন তাদের কাছে মনে হয় যেটা সংবিধানসম্মত হয়নি, তাহলে তারা সেটাকে চ্যালেঞ্জ করার জন্য সাংবিধানিক আদালত অর্থাৎ হাইকোর্টে যেতে পারতেন। তা না গিয়ে একটা ফৌজদারি আদালতে তারা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বসেছেন, যেটা আনথিঙ্কেবল বা আনহার্ড অফ। কোনো ফৌজদারি কোর্টে, যে কোর্টে বিচার হচ্ছে সেই কোর্টের কনস্টিটিউশন বা সেই কোর্ট সংক্রান্ত যে আইন, এটাকে চ্যালেঞ্জ করে ওই কোর্টেই পিটিশন করা যায় না। এটার জন্য সাংবিধানিক আদালতই হচ্ছে ফোরাম। সেটা আমরা তুলে ধরেছি। আমরা আরও তুলে ধরেছি যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং জেনোসাইড, ওয়ার ক্রাইমস, এই সংক্রান্ত অপরাধের বিচার যখনই হবে এবং যে ব্যক্তি এই সমস্ত অপরাধের আসামি হবেন তার কোনো মৌলিক অধিকার থাকবে না। বাংলাদেশের সংবিধানের 47(3) এবং 47 ক অনুচ্ছেদে বর্ণিত আছে যে যাদের উপরে এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি অথবা মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যার অভিযোগ থাকবে, তারা তাদের মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে কোনো রিট পিটিশন দায়ের করতে পারবে না, বা তাদের জন্য যে সমস্ত আইন তৈরি করা হবে সেই সমস্ত আইন অবৈধ হবে না, যদিও সেটা সংবিধানের কোনো ধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, মৌলিক অধিকারের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয়ও, তাহলেও সেই আইনকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা যাবে না। এটা একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন, এইটা কনস্টিটিউশনে দেওয়া আছে। সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে আর্টিকেল 47(3) অ্যান্ড আর্টিকেল 47 ক, এই দুটো আর্টিকেলের মাধ্যমে। সুতরাং এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে এই আদালতের বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ওনারা হাইকোর্টে গেলেও সেই আইনটা অবৈধ হবে না, কারণ এটা সাংবিধানিক প্রোটেকশনের আওতায় পড়ে। আরেকটা বলার চেষ্টা করেছেন যে গুম তো পরবর্তী সময়ে শব্দটা আনা হয়েছে। আমরা দেখিয়েছি গুম শব্দটা অ্যাজ সাচ না থাকলেও মার্ডার শব্দটা আইনের মধ্যে ছিল, জোর করে আটকে রাখা আইনের মধ্যে ছিল, অ্যাবডাকশন অর্থাৎ অপহরণ আইনের মধ্যে ছিল, কনফাইনমেন্ট গোপন জায়গায় আটকে রাখা সেটা আইনের মধ্যে ছিল, টর্চার এগুলো আইনের মধ্যে ছিল। অর্থাৎ গুমের মাধ্যমে যে কয়েকটা অপরাধ করা হয় এই সব কয়েকটা অপরাধ আইনের মধ্যে আগের থেকেই ছিল। সুতরাং গুম শব্দটা যদি নাও থাকে, গুমের অপরাধের বিচার এই আইনেই হওয়া সম্ভব ছিল বা এখনও সম্ভব। পরবর্তী সময়ে যে সংশোধনী আনা হয়েছে সেটা রেট্রোঅ্যাক্টিভ হবে এই কারণে, কারণ 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। সুতরাং এই ট্রাইব্যুনালের শুরু থেকেই রেট্রোঅ্যাক্টিভ যে ক্ষমতা বা ইফেক্ট সেটা দেয়া ছিল। পরবর্তী সময়ে যত সংশোধনী হবে সেগুলো কিন্তু মূল আইনে যেহেতু রেট্রোঅ্যাক্টিভ এফেক্ট দেয়া ছিল সেটা আওতার মধ্যে পড়বে। সুতরাং যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি। এবং আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের একটা জরিমানা করা উচিত। এটা আমরা কোর্টের কাছে দাবি জানিয়েছি। আদালত শুনেছেন দুই পক্ষকে, ওনাদের অনেক লম্বা হিয়ারিং তারা করেছেন। আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন আদালত, এটা ঘোষণা করেছে। ওনাদের আর্গুমেন্টের মধ্যে ছিল যে হাইকোর্ট ডিভিশনের বিচারকরা এখানে আসতে পারবে না, এটা বলেছেন। এটা মীমাংসিত ইস্যু, কারণ এটা আমরা আগেই বলেছি কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে। আর দ্বিতীয় ওনারা আর্টিকেল 147-এর কথা বলেছেন, মানে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি কোনো প্রজাতন্ত্রে বা অন্য কোনো জায়গায় লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না।
ওনারা এটা কি করে বললেন আমার বুঝে আসে না, কারণ ওনারা একটা বিচারিক আদালতের বিচারক নিযুক্ত হয়েছেন, এটাকে লাভজনক পদ বলা যায় না, এই আর্গুমেন্ট তারা করেছেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই ট্রাইব্যুনালকে দুনিয়ার কাছে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা। এই ধরনের আবেদনের মাধ্যমে ট্রাইব্যুনালের ব্যাপারে একটা অহেতুক বিতর্ক তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা, এই পিটিশনের পেছনে একটা ম্যালাফাইডি ইন্টেনশন তাদের আছে। সেই কথাটাই আমরা আদালতে বলেছি যে আপনারা এই আদালতে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন এটা ম্যালাফাইডি উদ্দেশ্যে, একটা হাইপ তৈরি করার উদ্দেশ্যে, এই কারণেই তাদের এই একটা এক্সাম্পলারি কস্ট হওয়া উচিত। এটা রিজেক্ট করার পাশাপাশি তাদের একটা জরিমানা হওয়া উচিত। এটা তো বলেছি যে এটা যুদ্ধের কোনো প্রয়োজন নেই, কারণ ওনারা আইনটা বুঝেই নেই। কারণ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি একটা অপরাধ, ওয়ার ক্রাইমস আরেকটা অপরাধ। ওয়ার ক্রাইমস হওয়ার জন্য যুদ্ধ লাগবে, কিন্তু ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হওয়ার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই। যদি কোনো অ্যাটাক ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে কোনো সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে করা হয়, কোনো রাজনৈতিক গ্রুপ, ধর্মীয় গ্রুপ, জাতিগত গ্রুপের বিরুদ্ধে যদি এই পারসিকিউশনের অংশ হিসাবে, যেটা ছাত্রদের উপরে হয়েছে, জুলাই আগস্টে হয়েছে, একটা নির্ধারিত পদ্ধতিতে সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাটাক হয়েছে এটাকে নির্মূল করার জন্য, তাহলে সেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি সংগঠিত হওয়ার জন্য যুদ্ধ হওয়াটা কোনো অবস্থাতেই শর্ত নয়। এই কথাটা ওনারা না বুঝে একটা বিভ্রান্তিকর আর্গুমেন্ট আদালতে করেছেন, সেটাও আমরা তুলে ধরেছি।